বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা দেখব একটি লেসনের ভিডিও নিয়ে হাজির হলাম। লেসনটি হলো ইউনিট 5 এর লেসন 4। আমরা আমাদের ইংলিশ হেক্সা ফর এইচএসসি বইয়ের সম্পূর্ণ বই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে লেসনগুলো দিব। তোমরা আশা করি দেখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস দিব। আজকে একটু দেখি আমরা লেসন 4 ইউনিট 5 এর। এটা হচ্ছে কোল মাইনার্স অর্থাৎ কয়লা খনিতে সংঘটিত কিছু দুর্ঘটনা এবং এখানে কয়েকজনের যে অবস্থা সেটা নিয়ে এই লেখাটা লেখা। প্রথমে এখানে যে প্যাসেজটা দেয়া আছে সেটা ইংলিশ পড় টুডে দেখে আমরা হুবহু এখানে লিখেছি। এরপর এটার এক্সপ্লেনেশন শুরু থেকে এখানে দেখা যাচ্ছে প্রথমে সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের পরে তার অনুবাদ এবং সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে এখানে তার পার্টস অফ স্পিচ সহ এখানে ব্যাখ্যা করা হয়েছে এবং শেষে সেন্টেন্স টাইপ অর্থাৎ এখানে এটা কোন ধরনের সেন্টেন্স এটাও বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা একটু শুরু করি এখান থেকে, শুরু থেকে আমরা শুরু করি। আমি জাস্ট অনুবাদগুলো এখানে বলে যাব, তারপর লাস্টে সামারি, তারপর হচ্ছে মোরাল, থিম, সিনোনিম, অ্যান্টোনিম আর হচ্ছে প্র্যাকটিস এগুলো করে দিব। তোমরা বাসায় যদি বই থাকে বা বই না থাকলে এখান থেকে তোমরা কষ্ট করে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর সবচেয়ে ভালো হয় বইটা যদি কাছে থাকে, তাহলে সবচেয়ে পড়তে সুবিধা হবে তোমার। তাহলে আমরা একটু শুরু করি। শেয়ারিং দ্য আর্থ ইজ এ কালেকশন অফ জাস্টিস ওরিয়েন্টেড এনভায়রনমেন্টাল রাইটিংস। শেয়ারিং দ্য আর্থ হলো ন্যায় বিচারমূলক পরিবেশ বিষয়ক রচনাগুলির একটি সংকলন, অর্থাৎ এটা একটা বইয়ের নাম শেয়ারিং দ্য আর্থ। এখন আমি যদি এগুলা ব্যাখ্যা করতে যাই অনেক লম্বা সময় লাগবে এবং ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, যাতে তোমাদের যেখানে তোমাদের বোরিং লাগবে। এই জন্য আমি এই বিষয়গুলা বিশ্লেষণ করবো না, তোমরা নিজেরাই পড়ে নিবে এগুলো। আমি জাস্ট মেইন ইয়াগুলা পড়ে যাবো, এই সেন্টেন্স আর এই অনুবাদগুলা। এরপর এসে আমরা ইন দিস লেসন, এই লেসনে উই উইল রিড অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য স্পিচ অফ লর্ড অ্যাশলি হুইচ হি ডেলিভার্ড ইন 1842। এই পাঠে আমরা লর্ড অ্যাশলির 1842 সালে দেয়া বক্তৃতা থেকে একটি অংশ পড়ব। We will read three testimonies collected by Lord Ashley's commission that investigated a serious accident at Husker Colliery, ইয়র্কশায়ার in 1838। আমরা লর্ড অ্যাশলির কমিশন কর্তৃক সংগৃহীত তিনটি সাক্ষ্য পড়ব যা 1838 সালে ইয়র্কশায়ারের হাস্কার কয়লা খনিতে সংঘটিত এক মারাত্মক দুর্ঘটনা তদন্ত করেছিল। এরপর আসি আমরা During his investigation, he interviewed a large number of people working in Britain's factories and mines. তদন্ত চলাকালে তিনি ব্রিটেনের কারখানা ও খনিতে কাজ করা বহু মানুষের সাক্ষাৎকার নেন। Through the interviews, inhuman working conditions in the quarries, severe exploitation, and a worrying number of child laborers were revealed. সাক্ষাৎকারগুলোর মাধ্যমে খনিগুলোতে অমানবিক কাজের পরিবেশ, চরম শোষণ এবং উদ্বেগজনক সংখ্যক শিশু শ্রমিকের অস্তিত্বের প্রকাশ পায়। অর্থাৎ সেই গণিতে যখন তিনি যান সেখানে দেখা যায় অমানবিক পরিবেশ এবং সেই পরিবেশের মধ্যে শিশু শ্রমিকরাও কাজ করছে। এরপর দেখা যাচ্ছে এখানে দ্য ওয়ার্কিং কন্ডিশনস অফ দিস চিলড্রেন ওয়ার ইনহিউম্যান। তাহলে এখানে শিশুদের কাজের পরিবেশ খুবই অমানবিক। লর্ড অ্যাশলি found very young children working as long as 18 hours a day in mines and collieries, some attached by chains to heavy cars that they had to drag. লর্ড অ্যাশলি দেখেন যে খুব অল্প বয়সী শিশুরা প্রতিদিন প্রায় 18 ঘন্টা খনিতে কাজ করছে। তাদের মধ্যে কেউ কেউ শিকল দিয়ে বাড়ি গাড়ির সঙ্গে বাঁধা, যা তারা টানতে বাধ্য। এরপরে দেখা যাচ্ছে এখানে সারা গুডলার, তার বয়স হচ্ছে 8। একটা তিনজনের দেওয়া হচ্ছে এখানে, তাদের যে ইন্টারভিউ নেওয়া হয়েছে তারা কি কি বলেছে সেটা। তাহলে প্রথমে হচ্ছে সারা গুডলার এইজ হচ্ছে তার 8। তাহলে সে কি বলছে দেখি একটু আমরা। আই এম এ ট্রেপার ইন দ্য গোবার পিট। আমি গোবার খনিতে একটি দরজাওয়ালা শ্রমিক হিসেবে কাজ করি, অর্থাৎ গেটম্যান হিসেবে সে কাজ করে। ইট ডাজ নট টায়ার মি বাট আই হ্যাভ এ ট্র্যাপ উইদাউট এ লাইট অ্যান্ড আই এম স্কেয়ার্ড। এটি আমাকে ক্লান্ত করে না, কিন্তু আমার দরজায় কোনো আলো নেই এবং আমি ভয় পাই। এরপর বলা হচ্ছে আই গো এট 4 and sometimes 3:30 in the morning and I come out at 5 and 5:30। আমি ভোর 4টায় কখনো 3:30টায় যাই এবং 5টা বা 5:30টায় বের হই। অর্থাৎ সে সেখানে 4টা বা 3:30টায় ঢুকে এবং
বের হই 5টা বা 5:30টায়, অর্থাৎ খুব ভোরে তাকে যেতে হয় ওখানে। আই নেভার গো টু স্লিপ, আমি কখনো ঘুমাই না। সামটাইমস আই সিং হোয়েন আই হ্যাভ লাইট বাট নট ইন দ্য ডার্ক, আই ডেয়ার নট সিং দ্যাট, কখনো আমি আলো থাকলে সেখানে গান গাই, কিন্তু অন্ধকারে নয়। তখন আমি সাহস করি না গান গাইতে, কারণ সেখানে অন্ধকার, তার ভয় লাগে। আই ডোন্ট লাইক বিং ইন দ্য পিট, আমি কনিতে থাকাটা পছন্দ করি না। আই এম ভেরি স্লিপি হোয়েন আই গো সামটাইমস ইন দ্য মর্নিং, আমি সকালে কখনো কখনো যখন যাই তখন আমার খুব ঘুম লাগে। অর্থাৎ অবশ্যই ঘুম লাগারই কথা, একদম সকালে যেহেতু সে যায়, ভোরে যেহেতু যায়, অবশ্যই তার ঘুম লাগে। উম, এরপর আসি আই গো টু সানডে স্কুলস অ্যান্ড রিডিং মেড ইজি, আমি রবিবার স্কুলে যাই এবং রিডিং মেড ইজি পড়ি। এবং বলা হচ্ছে শি নোজ হার লেটার্স অ্যান্ড ক্যান রিড লিটল ওয়ার্ডস, সে অক্ষরগুলো জানে এবং ছোট শব্দগুলো পড়তে পারে। এবং এখানে বলা হচ্ছে দে টিচ মি টু প্রে, তারা আমাকে প্রার্থনা করতে শেখায়। শি রিপিটেড দ্য লর্ডস প্রেয়ার নট ভেরি পারফেক্টলি অ্যান্ড ওয়েন অন উইথ দ্য ফলোইং এডিশন, সে প্রভুর প্রার্থনাটি পুরোপুরি না হলেও বললো এবং নিচের অংশটি সে যোগ করলো। এখানে সে বলা হচ্ছে সে একটা মেয়ে, এই জন্য গড ব্লেস মাই ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড সিস্টার অ্যান্ড ব্রাদার and the uncles and aunts and cousins and everybody else. And God bless me and make me a good servant. আমি ঈশ্বর আমার মা বাবাকে, ভাই বোন, চাচা, মামা, কাজিন ও সবাইকে আশীর্বাদ করুন এবং আমাকেও আশীর্বাদ করুন এবং ভালো দাসী করুন, বা ভালো একজন কৃতদাস করুক। সার্ভেন্ট মানে দাসী বুঝাই, অর্থাৎ গডের দাসী বলা যায় এটা। আমিন, এটা সে দোয়া করছে। এরপর আসে আমরা আই হ্যাভ হেয়ার্ড টেল অফ জেসাস মেনি এ টাইম, আমি অনেকবার যিশুর কথা শুনেছি। I don't know why he came on earth, I'm sure, and I don't know why he died. আমি জানি না কেন তিনি পৃথিবীতে এসেছিলেন, তিনি নিশ্চিত নয়, এবং আমি জানি না কেন তিনি মারা গিয়েছেন। অর্থাৎ যিশু যেখানে আসছে সেটা সে নিশ্চিত নয়, এবং কেন আসছে এবং কেন কেন চলে গেছে সেটা সে নিশ্চিত নয়। এর বলা হচ্ছে বাট হি হ্যাড স্টোনস ফর হিজ হেড টু রেস্ট অন, কিন্তু তার মাথা রাখার জন্য পাথর ছিল। অর্থাৎ এখানে যিশুকে ইন্ডিকেট করে বলা হচ্ছে আই উড লাইক টু বি এট স্কুল ফার বেটার দেন আই ইন দ্য পিট, আমি খনির চেয়ে স্কুলে থাকতে বেশি পছন্দ করব। এরপরে তার কথা শেষ করে এরপর আসতেছে এখানে ইসাবেলা রিড, যার বয়স 12 বছর। এরপর বলা হচ্ছে এখানে আই এম রোড উইথ সিস্টার অ্যান্ড ব্রাদার, ইট ইজ ভেরি সোল ওয়ার্ক, আমি আমার ভাই বোনদের সঙ্গে কাজ করি, এটা খুব কষ্টদায়ক। এখানে ওট, ওট মানে হচ্ছে কাজ করছি, তারপর হচ্ছে সোর, এই যে সোর দেখা যাচ্ছে কষ্টদায়ক। এরপর আসি আমরা I cannot say how many wrecks or journeys I make from kids bottom to well, face and back. It may be about 13 or 30 or 35 mm, on average in distance. The distance varies from 100 to 250 fathom. এখানে fathom মানে হচ্ছে একটা তাদের পরিমাপের দূরত্ব পরিমাপের একটা একক। আমি বলতে পারি না কতগুলো র্যাক বা যাত্রা, এখানে র্যাক মানে যাত্রা, কত আসা যাওয়া করা। আমি খনির তলা থেকে দেয়াল পর্যন্ত এমন তীরে করি, অর্থাৎ আসা যাওয়া করি। গড়ে প্রায় 25 থেকে 30টি হতে পারে এটা, অর্থাৎ গড়ে 25 থেকে 30 বার তাকে আসা যাওয়া করতে হয়। আর দূরত্ব ছিল কত, 100 থেকে 250 কদম। আর 250, এখানে 1 কদম মানে হচ্ছে 1.8 মিটার। এখানে দেয়া আছে জিনিসটা, যদি এখানে ওঠে নেই, 1.8 মিটার দূরত্বটা। তারপর আসি আমরা আই ক্যারি অ্যাবাউট 1 সেন্টিওয়েট, এটা ইকুইভ্যালেন্ট টু অফ 50 কেজি, অ্যান্ড কোয়ার্টার অন মাই ব্যাগ, আমি আমার পিঠে প্রায় 1 সেন্টিওয়েট, যার ওজন প্রায় 50 কেজি সমান, এবং একটি চতুর্থাংশ বহন করি। সে বহন করে, তার পিঠে করেই এই জিনিসটা সে বহন করে, অর্থাৎ কয়লার খনি যে বস্তা সেগুলো সে বহন করে 50 কেজি যার ওজন। আই হ্যাভ টু স্টোক মাছ অ্যান্ড ক্রিপ থ্রু ওয়াটার হুইচ ইজ ফ্রিকুয়েন্টলি আপ টু দ্য কার্ভস অফ মাই লেগস, আমাকে অনেক ঝুঁকতে হয়, অর্থাৎ তাকে ঝুঁকে ঝুঁকে ওখানে যেতে হয় এবং জলে ক্রিপ করতে হয়, অর্থাৎ সে যা প্রায় আমার পায়ের গোড়ালির উচ্চতায় থাকে, অর্থাৎ সে তার হাঁটুর নিচে পর্যন্ত পানি থাকে, যে সে যেখানে ঝুঁকে ঝুঁকে হেঁটে হেঁটে সে সেই এই দূরত্বগুলো পার হয়ে সে কাজ করে। এরপর বলা হচ্ছে once I get down I frequently fall asleep while waiting for cool from the heat and fatigue. একবার আমি নেমে গেলে তাপ ও ক্লান্তির কারণে কয়লার জন্য অপেক্ষা করতে করতে প্রায় ঘুমিয়ে পড়ি। তাহলে মানে সাথে অন্ধকারের মধ্যে কয়লার জন্য অপেক্ষা করতে হয় এবং সে অপেক্ষা করতে করতে মাঝে মধ্যে সে ঘুমিয়ে যায়।
কারণ তাকে দীর্ঘ সময় ধরে ওখানে কাজ করতে হয়। I don't like the work, nor do the ladies, but they are made to like it. আমি কাজ করতে পছন্দ করি না, কিন্তু মেয়েরাও করে না। এখানে লেডিস মানে মেয়েরাও সেটা পছন্দ করে না, কিন্তু তাদের বাধ্য করা হয় তা পছন্দ করতে, কারণ তাদের কোনো ওয়ে নেই, এটা করতে হবে, না করে কোনো উপায় নেই। এরপরে সে আমরা when the weather is warm there is difficulty to breathing and frequently the lights go out. যখন আবহাওয়া উষ্ণ থাকে তখন শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় এবং প্রায় বাতি নিভে যায়। তাহলে যখন এখানে আবহাওয়া উষ্ণ হয়ে যায় মাটির ভিতরে, তখন শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়, বাতিও নিভে যায়। এরপর তার কথা শেষ হলো, এরপরে আসতেছে এখানে ম্যারি বারেট, যার বয়স 14 বছর। এরপর তার কথা হচ্ছে I have worked down in pit for 5 years. My father works in the next pit. আমি 5 বছর ধরে খনিতে কাজ করছি এবং আমার বাবা পরবর্তী খনিতে কাজ করে। বলা হচ্ছে I have 12 brothers and sisters, all of them but one live at home. They weave and wind and hurry. আমার ভাই বোন আচ্ছা 12 জন, তাদের মধ্যে জাস্ট একজন ছাড়া সবাই বাসায় থাকে। তাহলে বলা হচ্ছে কি তাদের মধ্যে একজন ছাড়া সবাই বাসায় থাকে, তারা বুনে মোটে এবং দ্রুত কাজ করে, তারা সবাই একটা কাজে জড়িত আছে। ওয়ান অফ দেম ক্যান রিড, তাহলে তাদের মধ্যে একজন এখানে পড়তে পারে। নান অফ দ্য রেস্ট ক্যান, অন্য কেউ রেস্ট ক্যান অর রাইট, কেউ পড়তে পারে না, লিখতেও পারে না। দেন এবার ওয়েন্ট টু দ্য ডেইলি স্কুল, তারা কখনো দিনের স্কুলে যায়নি। বাট থ্রি অফ দেম গো টু সানডে স্কুল, তাদের একজন পড়তে পারে, বাকিরা পড়তে পারে না অথবা লিখতেও পারে না। তারা কখনো দিনের স্কুলে যায়নি, তবে 3জন রবিবার স্কুলে যায়। রবিবার স্কুল মানে তাদের যে এই খ্রিস্টানদের কিছু ধর্মীয় স্কুল, সেখানে শুধু রবিবারেই তাদেরকে পড়ানো হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এই টাইপসের স্কুল আছে, তারা যেত। হুম। এরপর হচ্ছে I come down in the pit at 7 in the morning. I do not like working in the pit, but I'm obliged to get a living. আমি ভোর 7টায় খনিতে আসি, নামি। আমি খনিতে কাজ করতে পছন্দ করি না, তবে জীবন যাপন করতে বাধ্য। কিন্তু সে বলা হচ্ছে কি সে পছন্দ করে না, কিন্তু সে কাজ করতে কেন বাধ্য, কারণ তাকে পেট চালাতে হলে বা জীবিকা নির্বাহ করতে হলে তাকে কাজ করতেই হবে। এরপর হচ্ছে I work always without stocking or shoes or trouser. I wear nothing but my semis. আমি সবসময় মোজা, জুতো বা প্যান্ট ছাড়া কাজ করি। আমি শুধু আমার সেমিজ পরি, বা এটাকে আহ, বলা হয় সেমিজ বা কি কামিজ বলা হয়। ছোট একটা জামা, পাতলা একটা জামা পরেছি। আই হ্যাভ টু গো আউট অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য ম্যান, আমাকে উপরে উঠতে এবং পুরুষদের সঙ্গে কাজ করতে হয়। তাহলে এখানে সে মেয়ে হয়েও তাকে পুরুষদের সঙ্গে কাজ করতে হয়। এবং আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে দে আর অল নেকেড দেয়ার, অর্থাৎ তারা সবাই ওখানে এই কি থাকে, নগ্ন থাকে। আই হ্যাভ গট অল ওয়েল ইউজ টু দ্যাট অ্যান্ড ডোন্ট কেয়ার মাচ অ্যাবাউট ইট নাও। তাহলে তারা সবাই সেখানে নগ্ন, আমি এতে অভ্যস্ত হয়ে গেছি এবং এখন এ নিয়ে খুব ভাবি না, অর্থাৎ সে কাজ করতে করতে এটা নিয়ে এখন অভ্যস্ত। এবং সে আরো বলছে কি আই ওয়াজ অ্যাফ্রেইড এট ফার্স্ট, সে প্রথমে এটা ভয় পেত, অ্যান্ড ডিডন্ট লাইক ইট, এবং সেটা পছন্দ করতো না। বাট দে নেভার বিহেভ রুডলি টু মি, কিন্তু এখানে যারা পুরুষ আছে তারা কেউ তার সাথে রুড ব্যবহার করে না বা খারাপভাবে তাকায় না। এটুকুই হচ্ছে আমাদের প্যাসেজ। এরপর আসি আমরা প্যাসেজের মেইন থিম ইন ইংলিশ, এটা বা সামারি হিসেবেও বলা যায়। তোমরা এই জিনিসটাকে সামারি হিসেবে ইউজ করতে পারো, কিংবা প্যারাগ্রাফ হিসেবে ইউজ করতে পারো, কিংবা এক্সপ্লেনেশন হিসেবে ইউজ করতে পারো। বিশেষ করে ঢাবির পরীক্ষাতে রিটেনের ক্ষেত্রে বিভিন্ন প্যাসেজের উপর ডিপেন্ড করে ব্যাখ্যা করতে বলে কিংবা প্যারাগ্রাফ লিখতে বলে, সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা ইউজ করতে পারো। সেখানে 80 ওয়ার্ড বা 100 ওয়ার্ডের মধ্যে লিখতে বলে, এই জিনিসটা এটা পারফেক্টলি হয়ে যাবে। এই জন্য আমি একটু বড় করে দিয়েছি সামারিটা, যাতে 2-3 ভাবে তুমি কাজে লাগাতে পারো। এবার একটু দেখি এটা কি প্যাসেজের মধ্যে কি বলা হচ্ছে। দ্য প্যাসেজ হাইলাইটস দ্য ইনহিউম্যান অ্যান্ড এক্সপ্লয়টেটিভ ওয়ার্কিং কন্ডিশনস অফ সাইড লেবারার্স and adult workers in 19th century British coal mines. It emphasizes the severe physical strain, long working hours, um, lack of education, and emotional suffering experienced by these miners. Through the testimonies of children like Sarah Godler, Isabella Reed, and Mary Barrett, the text exposes the neglect of basic human rights, including the rights to safety, health, education, and childhood. The central message is the urgent need for social and legal reforms to protect workers, especially children, from exploitation and to ensure their dignity, welfare, and development. অর্থাৎ এখানে দেখি এই প্যাসেজটি 19 শতকের
ব্রিটিশ কয়লা খনিতে শিশু শ্রমিক এবং প্রাপ্তবয়স্ক শ্রমিকদের অমানবিক এবং শোষণমূলক কাজের পরিবেশকে তুলে ধরে। এতে দেখা যায় শ্রমিকদের যে ভয়ঙ্কর শারীরিক চাপ, দীর্ঘ কাজের সময়, শিক্ষার অভাব এবং মানসিক কষ্ট তারা সহ্য করত। সারা গুডলার, ইসাবেলা রিড এবং মেরি ব্যারটের মতো শিশুদের সাক্ষ্যসমূহের মাধ্যমে প্যাসেজটি মৌলিক মানবাধিকার যেমন সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং শৈশবের অধিকার অবহেলার কথা প্রকাশ করে। মূল বার্তা হলো শ্রমিক, বিশেষ করে শিশু শ্রমিকদের শোষণ থেকে রক্ষা করতে এবং তাদের মর্যাদা, কল্যাণ ও বিকাশ নিশ্চিত করতে সামাজিক ও আইনগত সংস্কারের প্রয়োজন। এটাই ছিল আমাদের মেইন থিম বা সামারি। এরপর দেখা যাচ্ছে এখানে ইম্পর্টেন্স ওয়ার্ড উইথ মিনিং, সিনোনিম এন্ড অ্যান্টোনিম। এখানে দেখি একটু আমরা ইনহিউম্যান অমানবিক, ক্রুয়েল, ব্রুটাল, হার্শ এর অ্যান্টোনিম হিসেবে হিউম্যান, কম্প্যাশনেট, কাইন্ড। এরপর আছে এক্সপ্লুইটেটিভ এর মানে হচ্ছে শোষণমূলক, এটা অ্যাডজেক্টিভ। ওটা সিনোনিম অ্যাবিউজিভ, আনফেয়ার, অপ্রেসিভ। এর অ্যান্টোনিম হিসেবে ফেয়ার, জাস্ট, ইকুইটেবল। এখানে সবগুলো পড়তে কোনো সময় লাগবে, তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিতে পারো, এসএস নিয়ে পড়তে পারো। এখানে রাখলাম, তোমরা চাইলে পজ করে স্ক্রিনশট নিতে পারো। এখানে বেশ কিছু দেওয়া আছে, এতটুকু পর্যন্ত দেওয়া আছে। এরপর আসি আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে, অর্থাৎ এই প্যাসেজের উপর এমসিকিউ, সিকিউ এবং প্রোসার্চ যেগুলো তোমাদের এইচএসসি তে অবশ্যই আসে, তখন আনসার করতে হবে। তো প্রথমে আমরা দেখি 1842 সালে লর্ড অ্যাশলির সংগৃহীত কয়লা খনির শ্রমিকদের এই সাক্ষ্যগুলো ইতিহাসের অন্যতম করণ দলিল। এটি শিল্প বিপ্লবের সময়কার অমানবিক শিশু শ্রমের বাস্তব চিত্র তুলে ধরে। তাহলে এমসিকিউ গুলো দেখি একটু। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ লর্ড অ্যাশলিস কমিশন? তাহলে লর্ড অ্যাশলির কমিশনের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে টু ইনভেস্টিগেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট এন্ড ওয়ার্কিং কন্ডিশনস। এখানে অর্থ এবং উত্তর অর্থ দেওয়া আছে। যেমন এখানে লর্ড অ্যাশলির কমিশনের উদ্দেশ্য কি ছিল, অর্থাৎ তার উদ্দেশ্য ছিল একটি গুরুতর দুর্ঘটনা এবং কাজের পরিবেশ তৈরি করা, যেটা এই বি নাম্বারের অর্থ। এরপরে দেখি আমরা 2 নম্বরটা। সারা গুডলার অ্যান 8 year old গার্ল ওয়ার্ক অ্যাজ এ, সে কি হিসেবে কাজ করতো? সারা গুডলার সে কোনো ট্র্যাপার হিসেবে কাজ করতে হয়, যে ট্র্যাপার হিসেবে সে কাজ করতো। এরপরে দ্য চিলড্রেন ইন দ্য মাইন্স আর ফাউন্ড ওয়ার্কিং এজ লং এজ, তাহলে সেখানে তারা কতক্ষণ ধরে কাজ করতো? 18 hours, অর্থাৎ তারা 18 ঘন্টা ধরে এখানে কাজ করতো। এরপরে বলা হচ্ছে হোয়াই ওয়াজ সারা গুডলার স্কেয়ার্ড ইন দ্য পিট, সে সারাগুলার কেন গর্তের ভিতরে বা খনির ভিতরে ভয় পেত? কারণ কি? বিকজ শি হ্যাড এ ট্র্যাপ উইদাউট লাইট, কারণ তার কাছে কোনো কি ছিল না? আলো ছিল না। তার কাছে কোনো আলো না থাকার কারণে সে ভয় পেত। এরপর দেখা যাচ্ছে এখানে হাউ মাচ ওয়েট ডিড 12-year-old ইসাবেলা রিড ক্যারি অন হার ব্যাক, তাহলে 12 বছর বয়সী ইসাবেলা পিঠে কত ওজন বহন করতো? আমরা দেখেছি এখানে অ্যাবাউট 50 কেজি, প্রায় কত কেজি? 50 কেজি মতো। What does Isabella Reed do while waiting for coal due to fatigue? এর বলা হচ্ছে ক্লান্তির কারণে কয়লার অপেক্ষায় থাকার সময় ইসাবেলা কি করতো? তাহলে সে কি করতো? যখন দেরি হতো তখন সে ঘুমিয়ে পড়তো, অর্থাৎ she falls asleep, সে ঘুমিয়ে পড়তো। এরপরে মেরি বারেট had been working in the pit for, অর্থাৎ মেরি বারেট কত বছর ধরে খনিতে কাজ করছিল? 5 বছর, সে সেখানে উল্লেখ করছে এই প্যাসেজের মধ্যে। এরপর দেখি দ্য ওয়ার্ড ফ্যাদম ইন দ্য টেক্সট রেফার্স টু এ ডিস্টেন্স অফ, অর্থাৎ ফ্যাদম মানে কত মিটার, এটা উল্লেখ করছে এখানে 1.8 মিটার্স, এটা এই দূরত্বটা বোঝায়। এরপর দেখি আমরা হাউ মেনি অফ মেরি ব্যারার্স 12 siblings could read, তাহলে কতজন মেরি বার্টের 12 ভাই বোনের মধ্যে কতজন পড়তে পারতো? মাত্র একজন, তাহলে অনলি ওয়ান হবে, মাত্র একজন সেখানে পড়তে পারতো। এরপর বলা হচ্ছে মেরি বারেট ওয়ার্ক উইথ ম্যান হু ওয়ার, মেরি বার্ট কাদের সঙ্গে কাজ করতো? তাহলে যারা কাজ করতো তারা কি ছিল? নাকেট, অর্থাৎ বিবস্ত্র পুরুষদের সাথে সে কাজ করতো। তারপরে আসি আমরা পার্ট 2 তে সিকিউ বা কম্প্রিহেনশন কোয়েশ্চেন। প্রথমে এদিকে আমরা হোয়াট ডিড লর্ড অ্যাশলিস ইনভেস্টিগেশন রিভিল অ্যাবাউট ব্রিটিশ মাইন্স, তাহলে বলা হচ্ছে লর্ড অ্যাশলির তদন্ত ব্রিটিশ খনি সম্পর্কে কি উন্মোচন করেছিল? উত্তর হচ্ছে দ্য ইনভেস্টিগেশন রিভিলড ইনহিউম্যান ওয়ার্কিং কন্ডিশনস, সিভিয়ার এক্সপ্লয়টেশন and a massive number of child laborers working up to 18 hours a day, sometimes chained to heavy carts. অর্থাৎ এখানে তদন্তটি অমানবিক কাজের পরিবেশ, এখানে এই যে দেখা যাচ্ছে এখানে উত্তরে অর্থ দেওয়া আছে তদন্তটি অমানবিক কাজের পরিবেশ, চরম শোষণ এবং বিপুল সংখ্যক শিশু শ্রমিকের তথ্য প্রকাশ করেছিল, যারা দিনে 18 ঘন্টা পর্যন্ত কাজ করতো এবং কখনো কখনো ভারী গাড়ির সাথে শিকল দিয়ে বাঁধা থাকতো। এরপর হচ্ছে ডেসক্রাইব সারা গুডলার্স ওয়ার্কিং শিডিউল অ্যান্ড হার
পেয়ার্স। সারা গুডলারের কাজের সময়সূচি এবং তার বইয়ের কারণগুলো কেন বর্ণনা করতে বলা হচ্ছে। সারা স্টার্টস দ্য ওয়ার্ক এট 4 or 3:30 AM, অর্থাৎ সে একদম ভোরে 4টা বা 3:30 কাজ শুরু করতো এবং সে ত্যাগ করতো কখন 5টা অথবা 5:30টার দিকে। She is scared because she has to sit in the dark pit without any light, which stops her from singing. তাহলে সে সেখানে ভয় পেত কারণ সেখানে অন্ধকার থাকে বসে থাকতে হতো, যার ফলে সে গান গাওয়ারও সাহস পেত না। এরপর বলা হচ্ছে হোয়াট ইজ সারা গুডলার্স অ্যাটিটিউড টুয়ার্ডস রিলিজিয়ন অ্যান্ড স্কুল। তাহলে ধর্ম এবং স্কুলের প্রতি সারা গুডলারের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি কেমন ছিল। তাহলে সারা গুডলার attends Sunday school and knows basic prayers and letters. However, she has a vague understanding of Jesus and clearly states she would prefer being at school over working in a pit. বলা হচ্ছে ধর্ম ও স্কুলের প্রতি সারা গুডলারের দৃষ্টিভঙ্গি কেমন, অর্থাৎ এখানে বলা হচ্ছে সারা সানডে স্কুলে যায় এবং প্রাথমিক প্রার্থনা এবং অক্ষর ছেড়ে, তবে যিশু সম্পর্কে তার ধারণা অস্পষ্ট এবং সে স্পষ্টভাবে জানায় যে খনিতে কাজ করার চেয়ে স্কুলে থাকা তার চেয়ে অনেক বেশি পছন্দনীয়। এরপর দেখি আমরা হোয়াট ফিজিক্যাল হার্ডশিপ ডাজ ইসাবেলা রিড ফেস ইন দ্য পিট। তাহলে ইসাবেলা রিড খনিতে কি ধরনের শারীরিক কষ্টের সম্মুখীন হয়। ইসাবেলা হ্যাজ টু মেক 25 to 30 journeys a day, carrying about 50 kg on her back. তাহলে তার পিঠে প্রতিদিন সবসময় প্রায় 50 কেজি ওজন তাকে বহন করতে হয় এবং সেটা কতবার 25 থেকে 30 বার তাকে যাতায়াত করতে হয়। She must stoop low and creep through water that often reaches her calf. তাহলে এখানে তাকে নিচু হয়ে হামাগুড়ি দিয়ে যেতে হতো এবং প্রায় হাঁটু নিচ পর্যন্ত পানির মধ্য দিয়ে তাকে চলতে হতো বা যেতে হতো। এরপর দেখি হোয়াই ডাজ ইসাবেলা রিড ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ব্রিথ সামটাইমস। এখানে আরো কোয়েশ্চেন দেওয়া আছে, আমি সময় স্বল্পতার কারণে আর পড়ছি না, তোমরা যদি দরকার হয় তোমরা এসএস দিয়ে নিয়ে নিবে। আমি পজ করে একটু কষ্ট করে একটু পজ করে তোমরা স্ক্রিনশট নিতে পারো। এরপর 10টা কোয়েশ্চেন শেষে আমরা এখানে দিয়েছি ফ্লোচার্ট, দুইটা ফ্লোচার্ট দিয়েছি। প্রথম ফ্লোচার্ট হচ্ছে মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য কমন স্ট্রাগলস অফ চাইল্ড লেবার্স ইন মাইন্স, অর্থাৎ খনির মধ্যে যে কমন স্ট্রাগল চাইল্ড লেবারের স্ট্রাগল কি কি। তাহলে এখানে একটা দেয়া থাকবে তোমাদের কোয়েশ্চেন, আরো 5টা তোমাকে লিখতে হবে, সেগুলো তোমরা বক্স আকারে একটার পর একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখবে। এখানে আমি অ্যারো চিহ্ন দেই নাই বা বক্স করি নাই, তাহলে তোমরা পরীক্ষাতে একটু বক্স করে লিখবে অবশ্যই। তো ওয়ার্কিং আপ 18 hours a day, তাহলে তারা কত ঘন্টা কাজ করতো, 8 ঘন্টা কাজ করতো। ক্যারিং হেভি লোডস অন দ্য ব্যাক, তারা পিঠে হেভি লোড বা ভারী বোঝা বহন করতো। সিটিং ইন ডার্ক পিটস উইদাউট লাইট, আলো গর্ততে আলোহীন থাকতে হতো তাকে, অন্ধকার থাকতে হতো তাদেরকে। ক্রিপিং থ্রু কোল্ড অ্যান্ড ডিপ ওয়াটার, ঠান্ডা ও গভীর পানির মধ্যে হামাগুড়ি দেওয়া। তারপর হচ্ছে পেসিং ব্রিদিং ডিফিকাল্টিস ইন হিট, তাহলে গরমে শ্বাসকষ্টের সম্মুখীন হওয়া। তারপর ইনডিউরিং সিভিয়ার ফিজিক্যাল এক্সারশন, তারা তীব্র শারীরিক ক্লান্তি সহ্য করতো তারা। এরপরে দ্বিতীয়ত বলা হচ্ছে মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য লাইফ অফ সারা গুডলার ইন দ্য পিট, এটা সারা গুডলারের খনিতে তার লাইফটা কেমন ছিল সেটা বর্ণনা করতে বলা হচ্ছে। এখানে প্রথমে একটা দেয়া আছে, সেটা কি ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, তাহলে এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, বাকিগুলো আমরা ভার্ব দিয়ে শুরু করার শেষ করার চেষ্টা করবো। এরপর দেখি ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, সে একদম সকালে ভোরে ঘুম থেকে উঠে যেত। এন্টার দ্য পিট অ্যাজ এ ট্র্যাপার, সে কাজ করতো কি হিসেবে, একজন ট্র্যাপার হিসেবে। তারপর হচ্ছে সিট অ্যালং ইন দ্য টোটাল ডার্কনেস, সে একদম একলাই মানে ফুটফুট অন্ধকারের মধ্যে একা বসে থাকতো। স্টে অ্যাওয়েক ডিসপাইট বিং স্লিপি, ঘুম পাওয়া সত্ত্বেও তাকে জেগে থাকতে হতো। তারপর রিপিট প্রেয়ার্স ফর হার ফ্যামিলি, এবং সে পরিবারের জন্য প্রার্থনা করে। তারপর হচ্ছে হোপ ফর এ চান্স টু গো টু স্কুল, এবং স্কুলে যাওয়ার জন্য সে সুযোগ আশা করে। তাহলে টুকু ছিল আমাদের লেসন 4, ইউনিট 5 এর লেসন 4 কোল্ড মিনার্স। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী লেসনটা পড়বো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবকে শেয়ার করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।